সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم عظيم। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আর-রুম এর 28তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের বুঝার জন্য তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করছেন। বলতে পারো, আমি তোমাদের যে রিজিক দান করেছি তাতে কি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা সমভাবে অংশীদার? এমন অংশীদার যাতে করে তোমরা এবং তারা সমান হয়ে যেতে পারো। তোমরা কি তাদের ব্যাপারে ততটুকু ভয় করো যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো? বস্তুত এভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য আমার কথাগুলো খুলে খুলে বর্ণনা করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মুস্তফা কামাল 2018-2019 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2019-2020 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের অনুমতি চাইতে পারেন। ওঠার দরকার কি? আপনি ঠিক আছে, দাঁড়ায় অনুমতি নিয়ে বসেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আহমদ মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক প্রস্তাবনাগুলি কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধন করবে আনিত একটি বিল, অর্থ বিল। না, মাননীয় মন্ত্রী, বিলটি পরে বাজেট উপস্থাপনের অনুমতি চাইবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। মাননীয় স্পিকার, আমি আহমদ মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক 2018-19 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2019-2020 অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি চাইছি, এটুকু বললেই হবে। মাননীয় স্পিকার, আমি আহমদ মুস্তফা কামাল, মাননীয় অর্থমন্ত্রী,
2018-19 অর্থবর্ষের সম্পূরক বাজেট এবং 2019-20 অর্থবর্ষের বাজেট উপস্থাপন করার জন্য অনুমতি চাচ্ছি। উত্থাপনের অনুমতি চাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করতে পারেন। আপনি বসে চাইলে বসেও বলতে পারেন। জি, স্পিকার, আপনি জানেন আনফর্চুনেটলি আমার একটু অসুস্থ এখন, সেই জন্য আমি সকল সময় দাঁড়িয়ে বলতে পারবো না। আমি এই জন্য আপনার থেকে অনুমতি চাচ্ছি যে মাঝে মাঝে আমি যেন বসে বসে কথা বলতে পারি। এই সংসদে আমাদের সম্পূরক বাজেট 2018-19 এবং 2019-20 জাতীয় বাজেট 2019-20 এই মহান সংসদে উপস্থাপনের জন্য আমি অনুমতি চাচ্ছি। জি, মাননীয় মন্ত্রী, আপনি বসে বলতে পারবেন, অনুমতি দেয়া হলো। বাজেট নিয়ে ঠিক আছে। মাননীয় স্পিকার, আমি আহ্বান মোস্তফা কামাল, আমি 2019-20 আপনি কারিয়ান বাজেট পড়তে হবে, এটা আপনি অনুমতি তো নিচ্ছেন। বাজেটটা বলবো, বাজেটে চলে যান। মাননীয় স্পিকার, আমি 2019-20 জাতীয় বাজেটটি এই মহান সংসদে উপস্থাপন করব। তার আগে মাননীয় স্পিকার, আমার কিছু কথা আছে, আমি আপনার থেকে অনুমতি চাচ্ছি। সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার উপরে একটি প্রামাণ্য চিত্র আমি তৈরি করেছি, যে আমি মনে করি এই প্রামাণ্য চিত্রটি আমার দেশের সকল মানুষকে, বিশেষ করে আমাদের তারুণ্য এবং আমাদের অন্য যারা আছেন তাদের সবার জন্য আমি এটা নিবেদন করতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার থেকে অনুমতি চাচ্ছি। জি, মাননীয় অর্থমন্ত্রী, জি, প্রামাণ্য চিত্রটি উপস্থাপন করা যেতে পারে। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। বাংলাদেশের অভ্যুদয় এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত একটি সোনালী সূর্য। আমাদের বাংলাদেশ আয়তনে একটি ছোট্ট দেশ হলেও এর ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সুপ্রাচীন ও সমৃদ্ধশালী। এই অঞ্চলটি প্রাগৈতিহাসিক কাল থেকেই একটি স্বতন্ত্র ও বৈশিষ্ট্যমণ্ডিত সংস্কৃতি নিয়ে টিকে ছিল যুগে যুগে। তা সত্ত্বেও প্রকৃত অর্থে বাংলাদেশ প্রাচীন ইতিহাসের কোন পর্যায়ে সম্পূর্ণ স্বাধীন ও একতাবদ্ধভাবে আপন রাষ্ট্র গড়ে তোলার সুযোগ পায়নি। একটা সময়ে আমরা পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বঙ্গোপসাগর এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে ভারতীয় উপদ্বীপের প্রান্ত সীমা পর্যন্ত বিস্তৃত ভারতীয় উপমহাদেশের অংশ ছিলাম। মুঘলদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ভারতীয় উপমহাদেশের ক্ষমতায় বসে ব্রিটিশরা। 1947 ভাগ হলো ভারতবর্ষ, জন্ম নেয় ভারত ও পাকিস্তান, পূর্ব ও পশ্চিম পাকিস্তান। দীর্ঘ 1000 মাইলের ব্যবধান, দ্বিখণ্ডিত একটি আকাশ, একটি অমানবিক বৈষম্যের নাম পূর্ব ও পশ্চিম পাকিস্তান। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সচিবালয়ে সহকারী সচিব বা তদূর্ধ্ব পর্যায়ের 741 জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিলেন মাত্র 51 জন, যার মধ্যে সচিব পর্যায়ের কেউ ছিলেন না। আর সমগ্র পাকিস্তানের মেজর ও তদূর্ধ্ব পর্যায়ের 897 জন সামরিক কর্মকর্তার মধ্যে বাঙালি ছিলেন মাত্র 15 জন, যার মধ্যে মেজর জেনারেল পর্যায়ের কেউ ছিলেন না। অর্থনৈতিক ক্ষেত্রেও বৈষম্য ছিল প্রকট। 1950 থেকে 1970 সময়ে পাকিস্তানের মোট জাতীয় বাজেট বরাদ্দ ছিল 15,927 কোটি রুপি, যাতে পশ্চিম পাকিস্তানের অংশ ছিল 11,334 কোটি রুপি, 71.2%।
উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের অংশ ছিল 35%-রও কম। পূর্ব পাকিস্তানের জন্য যে বরাদ্দ দেয়া হতো তার চেয়ে বেশি নিয়ে যাওয়া হতো। পূর্ব পাকিস্তানের কৃষিজ পণ্য যেমন সোনালী আঁশ হতে যে রপ্তানি আয় আসত তা পশ্চিমে শিল্পায়নের কাজে ব্যবহৃত হতো। এই অর্থনৈতিক বৈষম্যের কারণে পশ্চিমে মাথাপিছু আয় 1949-50 সালের 324 রুপির তুলনায় 1969-70 সালে বেড়ে দাঁড়িয়েছিল 504 রুপিতে, আর আমাদের মাথাপিছু আয় একই সময়ে বেড়েছিল 310 রুপির থেকে মাত্র 4 রুপি। এমনই অমানবিক বৈষম্য এবং বহুমাত্রিক নির্যাতনে বাঙালি যখন নিজ ঘরে শেকল পায়, শেকলের ঝংকারে হারিয়েছিল রাতের ঘুম। জানালার কার্নিশে ঝুলন্ত আকাশটা চুয়ে দেখা যেন ক্ষমাহীন অপরাধ। 1948 জিন্নার ঘোষণা, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ঠিক তখনই বজ্রকণ্ঠে গর্জে ওঠে বাঙালি। শুরু হয় প্রতিবাদ, প্রতিরোধ। একটাই স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। গ্রেফতার ছাত্র নেতা শেখ মুজিব, কারারুদ্ধ শেখ মুজিব রাষ্ট্রভাষা আন্দোলনের নির্দেশনা প্রদান করতে থাকেন। 21 ফেব্রুয়ারি 1952 নিরস্ত্র ছাত্র জনতার মিছিলে বর্বর পুলিশের নির্মম গুলিবর্ষণ। নিস্তব্ধ নিষ্প্রাণ দেহে পড়ে থাকে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার ও নাম না জানা অনেকেই। 11 মার্চ 1964 আইয়ুব শাসনের বিরুদ্ধে শেখ মুজিবের নেতৃত্বে গঠিত হয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ। বঞ্চিত নিপীড়িত বাঙালির স্বাধিকার আদায়ের লক্ষ্যে 1966 সালে বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা উত্থাপন করেন শেখ মুজিব। 3 জানুয়ারি 1968 শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টার অভিযোগে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের। জেলের তালা ভাঙল, শেখ মুজিবকে আনল। মুক্তির দাবিতে শুরু হয় অভূতপূর্ব গণজাগরণ। নিরস্ত্র বাঙালির ওপর পুলিশের গুলিবর্ষণ। 1969 গণজাগরণ বিস্ফোরিত হয় গণ অভ্যুত্থানে। আন্দোলনের মুখে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, শেখ মুজিব সহ সকল রাজবন্দীর মুক্তি। 23 ফেব্রুয়ারি 1969 10 লক্ষ ছাত্র জনতার সমাবেশে তর্কচিত পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাক, স্বাধীনতার ইস্তেহার পাঠ। 7 মার্চ 1971 বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয়। বাংলাদেশ আজ স্বাধীন, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকা হায়নাদের কারাগারে বন্দী। 10 জানুয়ারি 1972 জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত বাংলাদেশ। লক্ষ জনতার গগন বিদারী চিৎকারে স্বাধীনতার মহানায়ক দেখা দিলেন বিমানের দরজায়। বাংলার জনতার পক্ষ থেকে অবিস্মরণীয় সম্বর্ধনা। মুক্তিযুদ্ধের চেতনা যাতে পুনরায় মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য ঘাতকেরা একে একে হত্যা করে বঙ্গবন্ধুর পরিবারের সকলকে। এমনকি রেহাই দেয়নি শিশু রাসেলকেও। কি অপরাধ ছিল তার? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যেতে চাই। আমি বাবার হাত ধরে বিশ্বজয়ের স্বাক্ষর দিতে চাই। প্রতিটি নতুন ভোরে ভাইয়ের হাত ধরে দূর বহুদূর হেঁটে যেতে চাই। বোনের স্নেহের চাদরে আদরে কাতর হয়ে গল্পে গল্পে ঘুমাতে চাই। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের চোখে পৃথিবী দেখতে চাই। পরম করুণাময়ের এক বিশাল আশীর্বাদ।
ওয়াজ নেই। এখন আপনি দাঁড়ায় বলেন যে বসেই বলেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। মাননীয় স্পিকার, এবারে আপনার অনুমতিক্রমে এই মহান সংসদে বাংলাদেশের 2018-19 এর সম্পূরক বাজেট এবং জাতীয় বাজেট 2019-20 উপস্থাপন করব। আপনার অনুমতি পাইছেন তো? অনুমতি লাগবে না? না 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 না, ঠিক আছে, ঠিক আছে। এখানে আমার মাননীয় স্পিকার, আপনার কাছে একটি বিনীত নিবেদন আছে। আমার নিবেদনটা হলো, আমি আমাদের 2000 এই যে গত 10 বছরে আমাদের যে জাতীয় অর্থনীতি এলাকায় আমাদের যে অর্জনগুলো, এই অর্জনগুলো আমাদের এখনকার প্রজন্ম জানে না। তাদের বয়স তখন ছিল, এখন 15-16 বছর তাদের জন্য আমি অনেক আগে ঠিক করেছিলাম মাননীয় স্পিকার, যে আমি সুযোগ আসলে আমি তাদেরকে সম্পৃক্ত করে, যেমনিভাবে জাতির সকল মানুষকে সম্পৃক্ত করে একটি বাজেট তৈরি করব, ঠিক তেমনিভাবে আমাদের তারুণ্য, যারা আমাদের মূল শক্তি, এদের জন্য আমি একটি বাজেট তৈরি করার আগে আমি চিন্তা করেছি, এদেরকে আমার অবহিত করতে হবে, এদেরকে জানান দিতে হবে আমরা কোথায় ছিলাম এবং কোথায় আমরা এসেছি। তো সেই জন্য আমি মাননীয় স্পিকার, আমি আবার আপনার থেকে একটু অনুমতি চেয়ে নিচ্ছি যে আমি ছোট্ট একটি আমার উপস্থাপনা আমি করব। এটা 5-7 মিনিটের বেশি লাগবে না, অতি সংক্ষিপ্তভাবে এই উপস্থাপনাটি আমি করব এবং এটি আমি আমাদের আগামী প্রজন্ম, আমাদের তারুণ্য, এদের সবার জন্য আমি নিবেদন করছি। মাননীয় স্পিকার, আপনি আমাকে অনুমতি দেন? জি, করতে পারেন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। পড়বে এখন পড়বে পড়বো। মাননীয় স্পিকার, আমার মনে হয় আমার একটু পড়া উচিত, কারণ হলো না হলে কিছু মিসিং লিঙ্ক থেকে যাবে আমাদের আগামী তারুণ্যের জন্য। সেই জন্য আমি এই অত্যন্ত সংক্ষিপ্তভাবেই আমি এটি উপস্থাপন করব। আমাদের বাজেট উপস্থাপনা যতটা সম্ভব সংক্ষিপ্ত আমি করেছি। আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে এবারে বাজেটটি আমরা অত্যন্ত সংক্ষিপ্ত করবে। এর অর্থ এই নয় যে আমাদের বাজেটের আকার ছোট হবে এবং বাজেটের আয়তন ছোট হবে। এবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের বাজেট, in terms of quantum, in terms of quality, in terms of other parameters. সুতরাং আমি মনে করি যে এটি আমাদের আপনি এটা পড়েন, আমার বাজেট উপস্থাপন যতটা সম্ভব। আচ্ছা, আপনি পড়ে যান, পড়ে ফেলেন না, আপনি এটা পড়ে যান। করবো? হ্যাঁ, পড়েছেন। আমি বাজেট উপস্থাপন যতটা সম্ভব টেকনোলজির উপরে ব্যবহার করেছি। আমি আমার বক্তৃতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় হাইলাইট করেছি। বাজেট বক্তৃতার পুস্তিকাটিতে অন্যান্য অনেক বিষয়ের বিস্তারিত
বিস্তারিতভাবে লিপিবদ্ধ আছে। আমরা আমাদের মহান স্বাধীনতার 50 বছর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বতন্ত্রতম জন্মবার্ষিকী উদযাপন আজ আমাদের দ্বারপ্রান্তে, যা আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক দুর্লভ মুহূর্ত। সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে দিন বদলের সনদ রূপকল্প 2021 সফলভাবে বাস্তবায়ন এবং ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত 2030-এর স্বপ্ন বাস্তবায়ন এবং তারই ধারাবাহিকতায় 2041-এর মাঝে জাতির পিতার আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা জাতির কাছে আমাদের অঙ্গীকার, যা আমাদের এবারের নির্বাচনী ইশতেহারের একটি মৌলিক অনুষঙ্গ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাতে স্মরণ করছি বহুল বর্ণিল রাজনৈতিক ব্যক্তিত্ব, ঐন্দ্রজালিক এক কণ্ঠস্বরের অধিকারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975-এর 15 আগস্টের কালরাত্রিতে যারা শহীদ হয়েছেন আমি তাদের সবাইকে স্মরণ করি। জাতির পিতার সুযোগ্য সহকর্মী যারা জেলখানায় শহীদ হয়েছেন, জাতীয় 4 নেতা, আমি তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমি মহান আল্লাহ পাকের কাছে তাদের সবাই আত্মার মাগফিরাত কামনা করছি। আপনার মাধ্যমে আজ জাতির এই মহেন্দ্রক্ষণে এই মহান জাতীয় সংসদে প্রস্তাবিত 2019-20 অর্থবর্ষের জাতীয় বাজেটটি আমি সকল দেশবাসীর পক্ষে বিনম্র চিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উল্লেখিত সকলের প্রতি উৎসর্গ করতে চাই। মহান জাতীয় সংসদে প্রথমবারের মতো একটি বাজেট উপস্থাপন করার সুযোগ পেয়ে মাননীয় স্পিকার আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং আমি অশেষ শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে। আবারও শ্রদ্ধা জানাই জাতির পিতাকে, যার প্রতিটি ধমনীতে সদা সর্বদা বিরাজমান আমাদের জাতীয় চেতনা শানিত এক সমৃদ্ধ বাংলাদেশ। তার হাত ধরে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন না হলে আজকের এই বাজেটটি মহান সংসদে আমরা উপস্থাপন করার সুযোগটি আমি পেতাম না। আমি পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির পিতার রক্তের উত্তরাধিকার, জাতির পিতার পরে বাংলাদেশের সফলতম রাষ্ট্রনায়ক, দেশ বরেণ্য বিশ্বনেতা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি মেহরবানি করে আমাকে অর্থ মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্বটি না দিলে এই মহান সংসদে জাতীয় বাজেট 2019-20 উপস্থাপন করার বিরল সুযোগটি আমি কখনো পেতাম না, আর আমার জীবনও থাকতো সম্পূর্ণ অপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক কৃতজ্ঞতা। মহান আল্লাহ আপনাকে সর্বময় মঙ্গল করুক। দেশের মানুষের জন্য আপনার উৎসর্গিত জীবন আরও বিকশিত হোক, এটা আমাদের প্রার্থনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার অঙ্গীকার আমি পরম মমতায় আমাদের প্রিয় মাতৃভূমির জন্য কাজ করে আপনার এবং জাতির পিতার প্রতি আমার সকল ঋণ শোধ করব বলে আমি দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই
আমাদের 19-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি দেশ পরিচালনায় আমাদের সরকারের বিগত 10 বছরের অভাবনীয় অর্জন, যা রূপকথার গল্পগাথাকেও হার মানায়। তার উপর ভিত্তি করেই আমাদের রচিত হয়েছে বাজেট। আমাদের বাজেটটি রচিত হয়েছে। আমাদের সফল মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে তার সরকারের অর্জিত এই সকল সাফল্যের খতিয়ান অনেক বিশাল। এর থেকে মৌলিক কিছু অংশ আমি মহান সংসদের মাধ্যমে জাতির সামনে, বিশেষ করে আমাদের তরুণ সমাজের কাছে আমি তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, বিগত 10 বছরে সামষ্টিক অর্থনীতির কিছু মৌলিক এলাকায় আমাদের সরকারের অনন্য অর্জন দেশবাসীকে অবহিত করতে চাই। এই অর্জনটা আমাদের দেখতে চাই আগেকার সরকারের সময় তথা 2005-6 সালের অবস্থার সাথে একটি তুলনামূলক অবস্থান থেকে। মাননীয় স্পিকার, আমাদের আমদানির পরিমাণ, প্রথমে আমি বলবো আমদানি রপ্তানি। আমি সামষ্টিক অর্থনীতির কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমদানি রপ্তানি। আমাদের আমদানির পরিমাণ ছিল 14.7 বিলিয়ন ডলার। সেটা আজকে বেড়ে 58.9 বিলিয়ন মার্কিন ডলার উন্নীত হয়েছে। রপ্তানি 3 গুণ বেড়ে 27 বিলিয়ন ডলার, 37 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রবাসায় 3 গুণ বেড়ে 15 বিলিয়ন ডলার হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ 9 গুণ বৃদ্ধি পেয়ে 33 বিলিয়ন ডলারে পৌঁছেছে। বেসরকারি বিনিয়োগের বিলিয়ন ডলারে পৌঁছেছে। 5 গুণ বেড়ে 70.8 বিলিয়ন ডলার হয়েছে। দেশের জনগণের গড় আয়ু 65 থেকে এখন 72.8 বছর হয়েছে। এখন সামাজিক খাতের বিভিন্ন সূচকে আমাদের অবস্থান দক্ষিণ এশিয়ার সবার উপরে। শিক্ষার হার 53.7% থেকে 72.9% পৌঁছেছে। কারিগরি শিক্ষায় জনগোষ্ঠী 2% থেকে এখন বেড়ে 70% হয়েছে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 4 গুণ বেড়ে 21,629 মেগাওয়াট হয়েছে। এই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছে 12,893 মেগাওয়াট। বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী 47% থেকে 93% দাঁড়িয়েছে। ইন্টারনেট ব্যবহারকারী 9 কোটিতে দাঁড়িয়েছে। টেলিডেন্সিটি হয়েছে আমাদের 93%। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের মাধ্যমে আমরা বিশ্বের 57তম দেশ, স্যাটেলাইট সম্মিলিত দেশ হিসেবে আমাদের অংশ সেখানে পাকাপোক্ত করেছি। মাননীয় স্পিকার, জাতীয় রাজস্ব আদায় 7 গুণ বৃদ্ধি পেয়ে এখন তা 3,16,000 কোটি টাকায় উপরে। বাজেটের আকার 8 গুণ বেড়েছে। 8 গুণ বেড়ে এখন আজ 5,23,000 কোটি টাকা দাঁড়িয়েছে। আর এখানে এটা উল্লেখ করার মতো যে আমাদের এই 5,23,000 কোটি টাকা হচ্ছে আমাদের এই বছরের বাজেটের আকার। আমাদের জিডিপির আকার 4 গুণ বৃদ্ধি পেয়ে 302 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মাথা পিছু আয় 3 গুণ বেড়ে 1,909 ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ, মাননীয় স্পিকার, একটি উদাহরণ সৃষ্টিকার দেশ।
আগে আমাদেরকে নিয়ে উদাহরণ দেখানো হতো। হিসাবে দেখি, আমাদেরকে উদাহরণ হিসাবে দেখি। আমাদেরকে কিভাবে বলা হতো? উদাহরণ দেখি যে আমরা গরিব, অনুন্নত এবং আমাদের কোনো সামনে ভবিষ্যৎ নেই, এই জাতীয় জিনিসগুলো বলে উন্নত বিশ্বের অর্থনীতি ছাত্রদেরকে এগুলো পড়ানো হতো। আজকে মাননীয় স্পিকার, আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমরা এখন আজকে আর বুখারাঙ্গা, বন্যা, সাইক্লোন, হতদরিদ্র অনুন্নত দেশ এই সমস্ত আর নয়। মহান আল্লাহর রহমতে মাননীয় স্পিকার আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা পৃথিবীতে এখন 30তম দেশ। পৃথিবীতে আমরা উই আর দি 30th কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। উই আর 30th কান্ট্রি। দক্ষিণ এশিয়া ভারতের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আমাদের বাংলাদেশের। খোদ বিশ্বব্যাংক বলছে অল্প সময়ের মাঝে ছোট্ট একটি দেশ, ছোট্ট একটি দেশ এই 16 কোটি মানুষ নিয়ে 16 কোটি মানুষ নিয়ে যেভাবে উন্নয়ন ঘটিয়েছে তা বিশ্ববাসীর কাছে একটি বিস্ময়ের বিষয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন তার মন্তব্য হলো বাংলাদেশ পারে। বাংলাদেশ হচ্ছে অর্থনীতির এলাকায় একটি রোল মডেল। গত 10টি বছর মাননীয় স্পিকার অক্লান্ত পরিশ্রম করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষকে নিয়ে তিনি তাদের সবাই সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। মাননীয় স্পিকার, আজ মাননীয় প্রধানমন্ত্রীর পরিচয়ে আমরা সারা বিশ্বে পরিচিত। তিনি এখন একজন বিশ্ব নেতা। যুক্তরাষ্ট্রের টাইম কর্পোরেশনের বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফরচুনের জরিপ বিশ্বের শীর্ষ 10 নেতার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে জায়গা করে নিয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক সাপ্তাহিক টাইম ম্যাগাজিন 2018 সালে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে অন্তর্ভুক্ত হন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো মাননীয় স্পিকার, এগুলো শুনতে মনে হবে এগুলো অবিশ্বাস্য, এগুলো শুনতে অনেক সময় অবিশ্বাস্য মনে হবে, আসলে কিন্তু অবিশ্বাস্য না। এটাই হলো রিয়েলিটি, এটাই রিয়েলিটি অ্যান্ড উই প্রুভড ইট মাননীয় স্পিকার। বিশ্ব দরবারে অল্প সময় বাংলাদেশকে বিশ্ব দরবারে অল্প সময়ে এত বড় উঁচুতায় নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা দেশবাসী অনেক কৃতজ্ঞ। এ পর্যন্ত এখন একটু পরে সম্পূর্ণ বাজেট মাননীয় স্পিকার, সম্পূর্ণ বাজেটটি বলার আগে একটু পানি খাবো। পানি খান আপনি। পারতেছেন? বলতে পারছেন? না, পারছি। মাননীয় স্পিকার, জাতীয় রাজস্ব বোর্ডের জনবল কর্মপদ্ধতির সংস্কার সাধন এবং দেশের অর্থনৈতিক সুদৃঢ় অবস্থানে থাকবে ধরে নিয়ে চলতি 18-19 ঠিক আছে, চলতি 18-19 অর্থ বছরের রাজস্ব আহরণ ও ব্যয়ের লক্ষ্য
নির্ধারণ করা হলো রাজস্ব আয় প্রত্যাশা চেয়ে কিছুটা কম হবে এই মর্মে প্রতীয়মান হচ্ছে। চলতি অর্থবর্ষের মার্চ 2019 পর্যন্ত আহরিত রাজস্বের পরিমাণ ছিল মূল রাজস্বের বার্ষিক লক্ষ্যমাত্রার 54.9%। একই সময় সরকারি ব্যয় হয় বার্ষিক বরাদ্দের 44.4%। বাজেট বাস্তবায়নের এই পরিস্থিতি বিবেচনায় 2008-19 অর্থবর্ষের 18-19 অর্থবর্ষের বাজেটে যে সংশোধন ও সমন্বয় করতে হয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ পরিশিষ্ট ক সারণী 3-এ বিস্তারিত দেখেন। সংশোধিত রাজস্ব আয় 2018-19 অর্থবর্ষের মূল বাজেটের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় 3,39,280 কোটি টাকা। অর্থবর্ষের জুলাই মার্চ সময় পর্যন্ত রাজস্ব আদায় পরিস্থিতির পর্যালোচনা করলে দেখা যায় রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা 22,668 কোটি টাকা হ্রাস করে 3,16,000 কোটি 3,16,612 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত ব্যয় চলতি অর্থবর্ষের বাজেটে সর্বমোট সরকারের ব্যয়ের প্রাক্কলন করা হয় 4,67,573 কোটি টাকা। সংশোধিত বাজেটে এই ব্যয় 22,033 কোটি হ্রাস করে 4,42,540 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেটে মাননীয় স্পিকার ঘাটতি ও অর্থায়ন চলতি অর্থবর্ষের ঘাটতি প্রাক্কলন করা হয়েছে 1,25,293 কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি নির্ধারণ করা হয়েছে 1,25,928 কোটি টাকা, যা জিডিপির 5%। এখানে উল্লেখ্য যে আমাদের ধারাবাহিকভাবে গত কয়েক বছরেই আমরা 5% মাঝে আমরা ডেফিসিট ফাইন্যান্সিং আমরা তাই ধরে রাখতে পেরেছি। মাননীয় স্পিকার, আগামী 2019-20 অর্থবর্ষের বাজেট কাঠামো। মাননীয় স্পিকার, 2019-20 অর্থবর্ষের বাজেটটি দেশের সকল মানুষের জন্য। এতে পার্বত্য অঞ্চল, হাওর অঞ্চল যেমনি বাদ যায়নি তেমনি বাদ যায়নি সমতল ভূমি এবং চরাঞ্চল, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কেউ বাদ পড়ে নাই। দেশের কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতি, ব্যবসায়ী, বেদে সম্প্রদায়, বিভিন্ন নৃগোষ্ঠী, হিজড়া, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সকল পেশার মানুষের চাহিদা মেটাবার জন্য এই বাজেট প্রস্তুত করা হয়েছে। এবং প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগের লক্ষ্যমাত্রা পূরণের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এবার আমি 2019-20 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটের আয় ব্যয়ের চিত্র তুলে ধরছি, যা পরিশিষ্ট ক সারণী 4-এ বিস্তারিত দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি প্রথমে আমাদের জাতীয় রাজস্ব এবং বাৎসরিক সম্ভাব্য অর্থপ্রাপ্তির উপর কথা বলবো।
আমাদের সরকারের কর রাজস্ব আহরণের মূল লক্ষ্য হচ্ছে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে, তবে সেটা করতে হবে করের হার বাড়িয়ে নয়, বরং সেটা করতে হবে করের আওতা বিস্তৃত করে। এবং এই কাজটি করার লক্ষ্যে দেশের সকল উপজেলা প্রয়োজনে আমাদের সকল গ্রোথ সেন্টারসমূহ আমরা প্রয়োজনীয় জনবল সহ আমরা আমাদের সকল অবকাঠামো এবং রাজস্ব অফিস আমরা স্থাপন করব। মাননীয় স্পিকার, এটা আমাদের সম্বন্ধে সবসময় শুনতে হয় যে আমরা আমাদের যে রাজস্ব, আমাদের জিডিপির যে সাইজ, এই সাইজের সাথে এটা ম্যাচ করে না, এটা অনেকেই বলেন। কিন্তু এটার মূল কারণটি হচ্ছে যারা আচ্ছা, ব্যাখ্যা দরকার না, একটু পরে বন্ধ করে দেব। আচ্ছা, ঠিক আছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে চোখে কি ড্রপ দেবেন? ড্রপ দিতে হবে, চোখে ড্রপ দেবেন, তাহলে দিয়ে নেন। ড্রপটা দেন। ড্রপটা কই ড্রপ? বাইরে। আচ্ছা, আমি আনাচ্ছি। আপনি আচ্ছা, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে একটি সুখবর দিতে চাই। আমরা 2019-20 বাজেটিতে দেশের জনগণের নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসপত্রের দাম বাড়তে পারে এমন কোনো উপকরণ আমরা রাখি নাই। এবং আমরা বলেছি বাজেট যারা আগে যা দিয়েছিলেন ট্যাক্স, এবং সেখানে মাননীয় স্পিকার, আমাদের দেশে আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমার এখন একটু চোখে ড্রপ দিতে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমাদের দেশে প্রায় 4 কোটি নাগরিক মিডল ইনকাম গ্রুপের অন্তর্ভুক্ত। এটা এক অসাধারণ সফলতা। অথচ দেশে আয়কর প্রদানকারী নাগরিকের সংখ্যা মাত্র 21 থেকে 22 লাখ। এই সংখ্যা আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের মাঝে 1 কোটিতে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। আর বাকি নাগরিকদেরকেও চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে কর নেটের আওতায় আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমার আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন তো ব্লারি দেখা যায়, ব্লারি। আচ্ছা, ঠিক আছে। আপনি জেনে, মাননীয় স্পিকার, আপনি জেনে খুশি হবেন, দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাট আইন 2012 আগামী অর্থ বছর 2019-20 থেকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এই ভ্যাট আহরণের স্বচ্ছতা আনতে সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। আগামী বাজেটকাল থেকেই আমরা এটি চালু করব ইনশাআল্লাহ। এই আইনটিতে, মাননীয় স্পিকার, আপনি জানেন দীর্ঘদিন থেকে আমরা আটকা পড়ে গেছিলাম। আমরা একটা বিশেষ সার্কেলে পড়ে গেছিলাম। আমরা সেখানে আমাদের 15% মূসকের পাশাপাশি নির্দিষ্টকৃত পণ্য এবং সেবার ক্ষেত্রে 5, 7.5, 10% আমরা মূসক প্রস্তাব করছি। ভ্যাট আইনটির যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল সহ আনুষঙ্গিক সকল রকমের সহায়তা আমরা নিশ্চিত করব। আরও থাকবে সরকারি এবং বেসরকারি খাতের সমন্বয়ে গঠিত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, যারা এই আইনটির বাস্তবায়নে সার্বক্ষণিকভাবে তদারকি করবেন। কোনোভাবেই কোনো করদাতার উপরে বোঝা হিসাবে কর চাপিয়ে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের
নীতিগত সিদ্ধান্ত। কর আদায়ে আমাদের নীতি হবে অনেকটা ফ্রান্সের রাজা চতুর্থ লুইয়ের অর্থমন্ত্রী জিন ব্যাপটিস্ট কোলবার্ট তিনি বলেছিলেন যে অনুসক্তি আমি বলতে চাই, আমি এখন বললে এটা বড় হবে, আমি আর বলছি না, তো আমি শুধু বলবো যে ঠিক আছে, সংক্ষেপ হচ্ছে রাজহাঁস থেকে পালক উঠাও, তবে সাবধান, লক্ষ্য রাখবে রাজহাঁসটি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সেই নীতি অনুসরণ করে আমরা আমাদের এই ট্যাক্স ল, আমাদের ভ্যাট ল, আমাদের কাস্টমস ল আমরা তৈরি করছি ইনশাআল্লাহ। আমরা সকল প্রকার করের হার পর্যায়ক্রমে পূর্ণ মাত্রায় ব্যবসা বান্ধব করে গড়ে তুলব। আমরা বিশ্বাস করি তখনই আমাদের কর রাজস্ব আহরণ আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারব, যেদিন আমরা কর রাজস্ব ব্যবস্থাপনায় সকল প্রকার অব্যবস্থাপনা, দুর্নীতি, অপচয় রোধ করতে পারব। সেই জন্য রাজস্ব ব্যবস্থাপনাকে আমরা শতভাগ অটোমেশনের আওতায় নিয়ে আসব। বন্ডেড ওয়্যারহাউসকে আমরা স্বচ্ছতা ওখানে প্রতিষ্ঠিত করব এবং বন্ধ করব মিথ্যা ঘোষণা দিয়ে মালামাল খালাস করার আপনার এটা খুব কালচার। হ্যাঁ, ঠিক আছে, অপসংস্কৃতি। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশের যত পণ্য বিদেশ থেকে আমদানি হয়ে এই দেশে আসবে, আর আমাদের দেশ থেকে যত মালামাল বিদেশে যাবে সকল মালামাল শতভাগ আমরা স্ক্যানার মেশিন দিয়ে, স্ক্যানার মাছ দিয়ে এগুলো পারাপার করবো ইনশাআল্লাহ। এগুলো আমরা শতভাগ এগুলো করবো ইনশাআল্লাহ। আমদানির বিপরীতে ওভার ইনভয়েসিং, হ্যাঁ, আমদানির বিপরীতে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এগুলা প্রায়শ শুনি আসি আমরা, তো সেগুলো থাকতে পারবে না। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং বন্ধ করার জন্য আমরা একটা স্পেশাল ডেস্ক আমরা করতেছি। সেই স্পেশাল ডেস্কের কাজটি হচ্ছে এখনকার যুগে তো সহজ, আপনার প্রত্যেকটা জিনিসের দাম ব্যাখ্যার দরকার নেই। বন্ধ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, সময় নেন, আপনি একটু রেস্ট নেন, চোখে রেস্ট দেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার ওষুধ কই আমার? হ্যাঁ, নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে স্পিকার আমাকে আপনি মেহরবানি করে একটু 5 থেকে 7 মিনিট সময় দেবেন। জি, সমস্যা নেই মাননীয় মন্ত্রী। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। বুঝে থাকেন তো।
আচ্ছা আচ্ছা আছে আপনার 1/3 না না 1/3 না 50% গেছে 50% গেছে 50% হচ্ছে মতিয়া পাড়া। কাশি উঠলে প্রবলেম, আপনি বলেন যে আপা বলবেন, আপা বলুন, আপা পড়েন। ঠিক আছে, আপনি 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 পারবেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমি রিকোয়েস্ট করেছি যে তিনি বাজেটের বাকি অংশটুকু তিনি উপস্থাপন করবেন। শারীরিক অসুস্থতার কথা আমি বাকি অংশ মাননীয় প্রধানমন্ত্রী করার অনুরোধ করছি। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আসলে আমার নিজেরও ক্যাটারাক্ট অপারেশন, আবার আমার মন্ত্রীরও ক্যাটারাক্ট অপারেশন, সমস্যা এখানেই দেখা গেছে, যার জন্য তার 15 মিনিট পর পর ড্রপ দিতে হয়, যে জন্য উনি অসুবিধা পড়ে যাচ্ছেন পড়তে। আর আমার তো আপনি জানেন একটু ঠান্ডা লেগে গলার অবস্থা, কালকেও ওই অবস্থা ছিল, পড়তে গেলে কাশি উঠলে আরও সমস্যা। এটাই হচ্ছে সবথেকে এবার দুর্ভাগ্য, কখনো এরকম হয়নি, এবার হয়েছে। তবে এ পর্যন্ত উনি পড়েছেন, বাকিটুকু আমি যতটুকু পারি আমি পড়ে দিতে চাই, আপনি যদি আমার। জি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি পড়ে দেবেন। জি, আপনি উপস্থাপন করুন। তাহলে কি বসে বলবো না? আপনার যেভাবে সুবিধা বসে বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট এবারে আসলে এখান থেকে মাননীয় অর্থমন্ত্রী যতটুকু পড়েছেন তারপর থেকে আমি শুরু করছি। যেমন বিভিন্ন খাতে কর অব্যাহতি এক্সাম্পশন যতটা সম্ভব পরিহার করা হবে, অস্বাভাবিক কোনো কারণ ব্যতীত এসআরও জারি করা আমরা পরিহার করব। এর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে, সরকারের প্রতি ব্যবসায়ীদের আস্থাও বেড়ে যাবে। এখান থেকে উপরে বর্ণিত আমাদের সকল পরিকল্পিত ও সংস্কারমূলক কর ব্যবস্থাপনার হাত ধরে 2019-20 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,77,810 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,25,600 কোটি টাকা সংগ্রহ করা হবে। এনবিআর বহির্ভূত সূত্র হতে কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছে 14,500 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত খাত থেকে রাজস্ব আহরিত হবে 37,710 কোটি টাকা। 2019-20 অর্থ বছরের বাজেটের আকার। মাননীয় স্পিকার, 2019-20 অর্থ বছরে বাজেটের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে 5,23,190 কোটি টাকা, যা জিডিপির 18.1%। পরিচালন সহ অন্যান্য ব্যয় খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 3,20,469 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে 2,02,721 কোটি টাকা। সার্বিকভাবে বাজেট ঘাটতি দাঁড়াবে 1,45,379 কোটি টাকা, যা জিডিপি 5.0%। এখানে উল্লেখ্য একই হার গত বাজেটও প্রাক্কলিত ছিল। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, স্বাভাবিকভাবে আমরা সবসময় বাজেট ঘাটতি 5% ধরে থাকি, তবে আমরা অনেক সময় এর থেকে কমও হয়। আবার
আমরা বাজেটটা সঠিকভাবে ব্যবহারও করতে পারি। এখানে উল্লেখ্য যে একই হার গত বাজেটও প্রাক্কলিত ছিল। ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে ৬৮,০১৬ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস হতে ৭৭,৩63 কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে ৪৭,৩63 কোটি টাকা এবং সঞ্চয়পত্র অন্যান্য ব্যাংক বহির্ভূত খাত থেকে আসবে ৩০,০০০ কোটি টাকা। এটা লাগবে না, এটা কাবালের দিয়ে। খাতভিত্তিক নীতি কৌশল, কর্মপরিকল্পনা ও সম্পদ সঞ্চালন। বাজেটের গুরুত্বপূর্ণ নীতি কৌশল। মাননীয় স্পিকার, এখন আমি আগামী অর্থবছর সহ মধ্যমেয়াদে আমাদের গুরুত্বপূর্ণ নীতি কৌশল, কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। আগামী 19-20 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2%। 2024 সালের লক্ষ্যমাত্রা 10% এবং 2030 সাল ও তদূর্ধ্ব সময়ের জন্য 10% টেকসই প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এখন আমি খাতভিত্তিক কিছু সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরছি। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি সুসংবাদ দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর প্রাসঙ্গিক কিছু বিষয় আমি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন দীর্ঘদিন আমাদের শিক্ষা মন্ত্রণালয় নানাবিধ কারণে এমপিভুক্তি কার্যক্রমটি বন্ধ ছিল। এবার শিক্ষা মন্ত্রণালয়ের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই দীর্ঘদিন বন্ধ থাকা এমপিওভুক্তি কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান রাখা হয়েছে। আমি এই জন্য দেশবাসী ও আপনাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তৃতা না, আমি মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতা পড়ছি, আর নিজেরটা হলে হয়তো বলতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যে যে জায়গায় ধন্যবাদ দেয়া হয়েছে সেটা আপনি অবশ্যই পড়বেন। একই কথা। মাননীয় স্পিকার, শিক্ষা বিষয়ে আলোকপাত করার আগে আমি জাপানের একটি স্মরণীয় দৃষ্টান্তের উল্লেখ করতে চাই। 18 শতকের শেষার্ধে মেইজি পুনর্গঠন শুরুর আগে জাপান ছিল জ্ঞান বিজ্ঞানের একটি পশ্চাৎপদ দেশ। সম্রাট মেইজি জাপানিদের এমনকি রাজপুত্রকেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে পাঠিয়ে পাশ্চাত্য শিক্ষা ও প্রযুক্তি জ্ঞান আহরণ করার তাগিদ দেন। সম্রাট মেইজি বুঝতে পারলেন জাপানে ছাত্রের অভাব নেই, অভাব হচ্ছে উপযুক্ত শিক্ষকের। তাই তিনি পাশ্চাত্য দেশসমূহ থেকে বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রশিক্ষিত কয়েক হাজার শিক্ষককে জাপানে নিয়ে এলেন। জাপানের শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করে তোলার জন্য এইরূপ প্রাজ্ঞ ও দূরদর্শী নীতির কারণে জাপান শুধু পশ্চিমাদের সমকক্ষ হয়েই থাকেনি, বরং সারা বিশ্বে সকলের আগে প্রথম শতভাগ শিক্ষিতের দেশ হওয়ার গৌরবও লাভ করে। এই লাইনটা কি পড়তে হবে আমার? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, গুণগত উৎকর্ষ সাধন ও শিক্ষা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ হয়েছে। আমরা মনে করি সম্রাট মেইজিকে অনুসরণ করার সময় আমাদেরও এসে গেছে। মাননীয় স্পিকার, এখন আমাদের ছাত্রীর ঘাটতি নেই। ঘাটতি দেখা দিয়েছে উপযুক্ত ও প্রশিক্ষিত শিক্ষকের। প্রাথমিক স্তর থেকে শিক্ষার সর্বস্তরে আমাদের উপযুক্ত এবং শিক্ষিত শিক্ষকের কাছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে হস্তান্তর করতে চাই। আমাদের আগামী পথ চলা পুরোটাই নির্ভর করছে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষার সকল স্তরের জন্য উপযুক্ত শিক্ষক বাছাইকরণ,
তাদের প্রশিক্ষণ, সহোপযোগী শিক্ষার বিষয়ে কারিকুলাম নির্ধারণ এবং একান্তই সময়ের দাবি। আমাদের সরকার এই বছর থেকে এই বিষয়গুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। মাননীয় স্পিকার, বিশ্ব এখন তৃতীয় শিল্প বিপ্লব থেকে চতুর্থ শিল্প বিপ্লবে উত্তরণের পথে। বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমাদেরকেও তৈরি হতে হবে, না হলে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। তাই আমাদের ক্লাসরুমগুলো হতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের উপজীব্য এবং সাবজেক্ট স্পেসিফিক, যেখানে শেখানো হবে ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাটেরিয়াল সায়েন্স, ইন্টারনেট অফ থিংস, কোয়ান্টাম কম্পিউটিং, ব্লকচেইন টেকনোলজি সহ এ জাতীয় অন্য সকল টেকনোলজি। এ সকল বিষয় শিক্ষা গ্রহণ এখন সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এই সকল কার্যক্রম বাস্তবায়নে আমরা এই বাজেট কাল থেকেই শুরু করতে চাই। এই জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। মাননীয় স্পিকার, বর্তমানে 28টি মন্ত্রণালয় ও বিভাগ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী 2019-20 অর্থবছরে এ বাবদ মোট 87,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা জিডিপির 3.04% এবং মোট বাজেটের 16.75%। জনভিত্তিক লভ্যাংশ, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। মাননীয় স্পিকার, বাংলাদেশের সামনে জনভিত্তিক লভ্যাংশের যে সুবর্ণ সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি, এই স্লোগানকে সামনে রেখে দেশের মোট জনসংখ্যার 1/3 যুব সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। যুবকদের মধ্যে সকল প্রকার ব্যবসা, উদ্যোগ, স্টার্ট আপ সৃষ্টির জন্য চলতি অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। 2030 সালের মধ্যে 3 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্বের অবসান ঘটানো হবে। অপার সম্ভাবনার খাত প্রবাস আয়। রেমিটেন্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব করা এবং বৈধ পথে অর্থ প্রেরণ উৎসাহিত করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থের উপর আগামী বাজেটে 2% হারে নগদ প্রণোদনা প্রদান করা হবে। এর ফলে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং হুন্ডি ব্যবসা নিরুৎসাহিত হবে। বিদেশ গমনকারী সকল কর্মীকে বিমার আওতায় আনার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। ভৌত অবকাঠামো সমন্বিত ও আধুনিক নগর পরিবহন ব্যবস্থা। ঢাকা মহানগরীতে পরিকল্পিত সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান 2015-35 বাস্তবায়ন করছি। এর আওতায় বাংলাদেশের প্রথম মেট্রো রেল উত্তরা হতে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন 6 নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী অর্থ বছরেই জাপান সরকারের আর্থিক সহায়তায় এমআরটি লাইন 1-এর কাজও শুরু হবে। কৃষি খাত, কৃষির উন্নয়ন, দেশের সমৃদ্ধি। মাননীয় স্পিকার, আমি কৃষি খাতের উপর কিছু বলার আগে জাতির পিতার একটি উদ্ধৃতি যা এই খাতটির জন্য প্রণিধানযোগ্য তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে মর্যাদাপূর্ণ জীবন, তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে, আনকোট। আমাদের সরকারের যুগোপযোগী নীতি কৌশল, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিজ্ঞানীদের অবদান এবং কৃষক
ও জেলে ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পন্ন। বাংলাদেশ বিশ্বের সবজি উৎপাদনে তৃতীয়, চাল উৎপাদনে চতুর্থ, মিঠা পানি মাছ উৎপাদনে চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে চতুর্থ স্থানে আছে। কৃষি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় স্বাভাবিক বিনিয়োগের অতিরিক্ত হিসেবে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে 20% নগদ প্রণোদনা ও কৃষিক্ষেত্রে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের ব্যবহারের জন্য বিদ্যুৎ বিলের উপর বিদ্যমান রিবেট প্রদান অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণ। মাননীয় স্পিকার, নদী ভাঙনে বসত বাড়ি, জনপদ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার প্রভৃতি বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে ফেলছে। নদী ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের পুনর্বাসনের জন্য 100 কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করছি। আমার গ্রাম আমার শহর, গ্রাম হবে শহর স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার পল্লী উন্নয়নকে রেখেছে অগ্রাধিকার তালিকায়। নির্বাচনী ইশতেহার 2018-তে বর্ণিত আমার গ্রাম আমার শহর ধারণাটিকে ভিত্তি করে গ্রামের সকল বৈশিষ্ট্য বজায় রেখে গ্রাম পর্যায়ে উন্নত যোগাযোগ অবকাঠামো স্থাপন, আধুনিক স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ তৈরি, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা প্রবর্তন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কৃষিযন্ত্র সেবা কেন্দ্র ও ওয়ার্কশপ স্থাপন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, হালকা যন্ত্রপাতি তৈরি ও বাজারজাতকরণে ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের জন্য আমরা প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করব। বিশ্ব বাণিজ্যে সুদৃঢ় অবস্থান। মাননীয় স্পিকার, রপ্তানি খাতকে বিকশিত করার লক্ষ্যে এই খাতটিকে কম্পিটিটিভ অবস্থানে নিয়ে আসা হবে এবং দূর করা হবে সকল ধরনের বাধা। যেই সকল খাতে রপ্তানির সুযোগ বেশি সেখানে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে। আমাদের আইসিটি, চামড়া, ঔষধ, আসবাবপত্র, জুয়েলারি, বিশেষত জেমস অ্যান্ড স্টোনস কাটিং একটি গুরুত্বপূর্ণ খাত হতে পারে। এর সাথে আমি যুক্ত করছি পাট খাত, পাটজাত পণ্য রপ্তানি, চামড়াজাত পণ্য রপ্তানি, দ্রুত বিকাশমান বস্ত্রশিল্প। মাননীয় স্পিকার, আপনি জানেন আমরা তৈরি পোশাক শিল্প রপ্তানিতে পৃথিবীতে দ্বিতীয় স্থানে অবস্থান করছি। বস্ত্র পোশাক খাতের জন্য উপজীব্য করে দক্ষ জনবল সৃষ্টি করা হচ্ছে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানির 4টি খাতে নগদ প্রণোদনা প্রদান করা হচ্ছে। তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী অর্থ বছরে অবশিষ্ট সকল খাতে তৈরি পোশাক রপ্তানিতে 1% হারে নগদ রপ্তানি প্রণোদনা প্রদানের প্রস্তাব করছি। চতুর্থ, শিল্প বিপ্লব উপযোগী দক্ষ মানব সম্পদ সৃষ্টি। মাননীয় স্পিকার, আগামীর পথে এগিয়ে যাওয়ার বড় প্ল্যাটফর্ম হচ্ছে প্রশিক্ষিত মানব সম্পদ, যারা চতুর্থ শিল্প বিপ্লবের সুফল জাতীয় জীবনে কাজে লাগাতে পারদর্শিতা দেখাতে পারবেন। আমাদের কাজ করতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D নিয়ে, ইনোভেশন নিয়ে। আমাদেরকে অভ্যস্ত হতে হবে চতুর্থ শিল্প বিপ্লবে ব্যবহার্য সকল টেকনোলজির উপর। আমাদের R&D এবং ইনোভেশনস এর উপর এবছর থেকেই কাজ শুরু করব, যার জন্য বাজেটে একটি বিশেষ বরাদ্দ রাখা হবে। সামাজিক সুরক্ষা খাতের বিস্তৃত গভীরতা। মাননীয় স্পিকার, দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে বর্তমানে দেশের প্রায় 1/4 পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে।
আমাদের নির্বাচনী ইস্তেহার 2018-এর অঙ্গীকার অনুযায়ী আগামী 5 বছরে এই খাতে বরাদ্দ দ্বিগুণ করা হবে। সামাজিক নিরাপত্তা খাতে মোট 74,367 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছর ছিল 64,404 কোটি টাকা। এই বরাদ্দ মোট বাজেটের 14.21% এবং জিডিপির 2.56%। আগামী অর্থবছরের জন্য মুক্তিযোদ্ধাদের ভাতা, প্রতিবন্ধী ছাত্রদের উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের উপকারভোগীর আওতা বৃদ্ধি করা হয়েছে। পরিকল্পিত নগরায়ন ও আবাসন। মাননীয় স্পিকার, আমাদের দেশের আবাসন খাত দীর্ঘদিন যাবৎ প্রায় স্থবির হয়ে আছে। এই খাতটি বিকশিত না হওয়ার অন্যতম কারণ স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি অনেক বেশি। এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে আর অপ্রদর্শিত আয়ের পরিমাণও বাড়ছে। আমরা এই সকল ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে দেশব্যাপী সাড়ম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। সকল স্তরের জনগণকে সাথে নিয়ে দেশ বিদেশে উৎসবের আঙ্গিকে এটি উদযাপন করার ব্যাপক প্রস্তুতি চলছে। আর্থিক খাতে সংস্কার, ব্যাংকিং খাতে ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার। মাননীয় স্পিকার, ব্যাংকিং খাতে শুরু থেকে এ পর্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এলাকায় কোনো প্রকার সংস্কার আমরা লক্ষ্য করি নাই। ব্যাংক থেকে কোনো ঋণ গ্রহীতা ঋণ গ্রহণ করে ঋণ শোধে ব্যর্থ হলে তার জন্য কোনো প্রকার এক্সিটের ব্যবস্থা ছিল না। আমরা এবার এই কার্যক্রমটি আইনি প্রক্রিয়ায় শুরু হওয়ার লক্ষ্যে একটি কার্যকর ইনসলভেন্সি বা ব্যাংক্রাপ্টসি আইনের হাত ধরে ঋণ গ্রহীতাদের এক্সিটের ব্যবস্থা নিচ্ছি। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা সুদৃঢ় করার জন্য একটি ব্যাংক কমিশন প্রতিষ্ঠার কথা আমরা দীর্ঘদিন শুনে আসছি। এ বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা লক্ষ্য করে আসছি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে বিশেষ কোনো ফাইন্যান্সিয়াল টুলসের ব্যবহার নাই, তাই ব্যাংকসমূহ স্বল্প মেয়াদে আমানত সংগ্রহ করে দীর্ঘ মেয়াদে ঋণ প্রদানে বাধ্য হতো। এতে ভারসাম্যহীনতা মিসম্যাচ তৈরি হয়। এটা কখনো কখনো সংকট সৃষ্টি করে থাকে। এই জাতীয় ভারসাম্যহীন অবস্থা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটি ভাইব্র্যান্ট বন্ড মার্কেট সহ অন্যান্য ফাইন্যান্সিয়াল টুলস যেমন ওয়েজ আর্নার্স বন্ড, ভেঞ্চার ক্যাপিটাল, ট্রেজারি বন্ড জাতীয় ফাইন্যান্সিয়াল টুলসের ব্যবহারে উৎসাহিত করব। আমরা এখানে আর যে সমস্ত সংস্কার কথা ভাবছি সেগুলো হচ্ছে: ক, পর্যায়ক্রমে আমরা ব্যাংকের মূলধন অথরাইজড অ্যান্ড পেইড আপ ক্যাপিটালের পরিমাণ বাড়াবো। খ, ব্যাংক কোম্পানি আইনে সংশোধন আনব যাতে করে আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনার অঙ্গসমূহ যথা ভ্যাট, কাস্টমস এবং আয়কর সংক্রান্ত আইনসহ অন্য কোনো আইনের সাথে সাংঘর্ষিক না হয় তা নিশ্চিত করা হবে। গ, প্রয়োজন বোধে ব্যাংক একীভূতকরণ, অ্যামালগামেশন, মার্জার ও অ্যাবজর্পশন এর প্রয়োজন হলে সেটা যেন আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করা যায়, তার জন্য ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। ঘ, যে সকল ঋণ গ্রহীতা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন পরিশোধ না করার জন্য ইচ্ছাকৃত খেলাপি যারা, সেই সমস্ত ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
গ্রহণ করা হবে। দেশের শিল্প ও ব্যবসা খাতকে কম্পিটিটিভ করার লক্ষ্যে আমরা ব্যাংক ঋণের উপর সুদ হার সিঙ্গেল ডিজিটের উপর দেখতে চাই। এই লক্ষ্যে আমরা কাজ করছি। হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি আইন যুগোপযোগী করে দাঁড় করানোর লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। শেয়ার বাজারের সুশাসন। মাননীয় স্পিকার, আপনি জানেন একটি শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন একটি শক্তিশালী পুঁজিবাজার। একটি দেশের অর্থনীতি যত শক্তিশালী, সেই দেশের পুঁজি বাজারটিও স্বাভাবিক নিয়মেই শক্তিশালী থাকবে। আমরা যেমনটি চাই আমাদের দেশের জন্য একটি শক্তিশালী অর্থনীতি, ঠিক তেমনিভাবেই আমরা দেখতে চাই একটি বিকশিত পুঁজি বাজার শিল্প বিনিয়োগে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের আদর্শ মাধ্যম হচ্ছে পুঁজিবাজার। তবে বাংলাদেশের ব্যাংক খাত হতে স্বল্পমেয়াদী আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের প্রবণতা লক্ষণীয়, যা পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায় না। এতে ভারসাম্যহীন অবস্থা মিসম্যাচ তৈরি হয়, আর তাতে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয় সংশ্লিষ্ট ব্যাংক এবং ঋণ গ্রহীতাগণ। আমরা পুঁজি বাজার হতে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহে ঋণ গ্রহীতাদের উৎসাহ প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে প্রণোদনা স্কিমের আওতায় 856 কোটি টাকা আবর্তনশীল ভিত্তিতে পুনঃব্যবহারের জন্য অর্থ ছাড় করা হয়েছে। আগ্রহী বিনিয়োগকারীদেরকে শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে এ বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পুঁজি বাজারের কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য ভিজিলেন্স জোরদার করা হবে। এই বাজেটে পুঁজিবাজারের জন্য অনেক প্রণোদনা থাকছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহের জন্য 50,000 টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত থাকবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার হতে প্রাপ্ত লভ্যাংশের উপর দ্বৈত কর পরিহার করা হবে। পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা অব্যাহত থাকবে। পুঁজিবাজারে কোনো সিক বা রুগ্ন কোম্পানিকে যদি কোনো ফিনান্সিয়ালি শক্তিশালী কোম্পানি আত্মীকরণ করতে চায়, সেটা বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নেগোসিয়েশনের মাধ্যমে কিছুটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দিয়ে হলেও এই কাজটা করা গেলে পুঁজিবাজার অনেক শক্তিশালী অবস্থানে আসবে বলে আমরা মনে করি। এই প্রক্রিয়ায় পুঁজিবাজারের গভীরতা বাড়বে এবং স্থিতিশীলও থাকবে। ঝুঁকি মোকাবেলায় বীমা। প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এ থেকে সৃষ্ট আর্থিক ক্ষতি হতে কৃষকগণকে রক্ষার্থে শস্য বীমা একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে। বৃহৎ প্রকল্পের জন্য সৃষ্ট সম্পদের বীমা দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রয়োজনে একাধিক কোম্পানির সাথে যৌথ বীমা সম্পাদনের ব্যবস্থা করা হবে। লস অফ প্রফিটের জন্য বীমা চালুর উদ্যোগ নেওয়া হবে। কারখানা শ্রমিকদের জন্য অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বাস্তবায়ন করা যেতে পারে। সঞ্চয়পত্র ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন। মাননীয় স্পিকার, সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্দেশ্যে অর্থ বিভাগের উদ্যোগে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে জাতীয় সঞ্চয় স্কিমসমূহের বিক্রয়, মুনাফা, নগদায়ন ইত্যাদি বিষয়ে রিয়েল টাইম তথ্য পাওয়া সম্ভব হবে। এনআইডি এর ভিত্তিতে সঞ্চয়পত্র ক্রয়ের ঊর্ধ্বসীমা নিয়ন্ত্রণ করা যাবে। গ্রাহকের মুনাফা ও আসল ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করা সম্ভব হবে। মাননীয় স্পিকার,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার স্বপ্নের দিগন্ত প্রসারিত করেছে আর বৃদ্ধি করেছে স্বপ্ন বাস্তবায়নের সক্ষমতা। 2009 সালে বর্তমান সরকার দেশ পরিচালনার গুরু দায়িত্ব গ্রহণের পরপরই দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দিন বদলের সনদ রূপকল্প 2021 ঘোষণা করে। দ্রুততম সময়ে আর্থসামাজিক উন্নয়নের এই রূপরেখা বাস্তবায়নে সরকারের ঈর্ষণীয় সক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সরকারের পরিকল্পিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মাধ্যমে দেশে ধারাবাহিকভাবে এক অবিশ্বাস্য গতিবেগে উচ্চহারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অর্থনীতির সকল এলাকায় আজ ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান। পাশাপাশি চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আজ নেই কোনো মৌলিক বৈষম্য, নেই কোনো ব্যবধান। রূপকল্প 2021-এর ধারাবাহিকতায় বর্তমান সরকার জাতির সামনে নিয়ে এসেছে আরেকটি নতুন প্রেক্ষিত পরিকল্পনা, রূপকল্প 2041। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশের স্তর পেরিয়ে একটি শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ উন্নত দেশ সোনার বাংলাদেশ রূপান্তরের নিমিত্তে আমরা সংকল্পবদ্ধ। মাননীয় স্পিকার, ইতিহাসের দীর্ঘ পথ চলায় আমরা এখন এমন এক ক্ষণে এসে উপনীত হয়েছি যেখান থেকে পেছনে ফিরে তাকালে দেখা যায় অনেক চড়াই উতরাই পেরিয়ে আসার ইতিহাস। সামনে এখনও রয়েছে চ্যালেঞ্জিং পথ পরিক্রমা। মাননীয় স্পিকার, আপনি জানেন কোনো জাতির চলার পথ সবসময় সহজ ও সরল রেখার হয় না, আসে নানা বাধা ও বিপত্তি, কিন্তু আমাদের রয়েছে রুখে দাঁড়াবার ও প্রতিরোধ গড়ে তোলার অমিত শক্তি। আর সে শক্তি আমাদের জনগণ। গভীর সংকটেও বাঙালি বারবার সফলভাবে খুঁজে নেয় উত্তরণের পথ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইতিহাসের সাহসী সন্তানেরা উপহার দিয়েছিল এই দেশ। জাতির পিতা আমাদের সোনার বাংলা স্বপ্ন দেখিয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটির বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনের এক বিস্ময়কর যাত্রা তিনি শুরু করে দিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার নির্দেশিত পথেই নিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় মাতৃভূমিকে একের পর এক সিঁড়ি ভেঙে অনন্য উচ্চতায়। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার সোনালী যুদ্ধ এখনও অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে জন্ম জন্মান্তরে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে আমাদের লাল সবুজের পতাকাটিকে ঘিরে যতদিন এই পৃথিবীর বুকে লাল সবুজের বাংলাদেশটি থাকবে, ততদিন এই লাল সবুজের পতাকাটিকে বিশ্বের সর্বোচ্চ স্থানে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন রাখবে আমাদের তারুণ্য, আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের লাখো কোটি মহান মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান, মহান মুক্তিযোদ্ধাদের রক্তের উত্তরাধিকার। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে সকল সময় জাতির অনুপ্রেরণার উৎস হিসেবে তিনি আমাদের মাঝে ছিলেন। তিনি আছেন, তিনি থাকবেন সূর্যের মতো দেদীপ্যমান। তাকে ঘিরেই এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। আর তার আহ্বানে দেশের মানুষ এগিয়ে আসছে লাখে লাখে, কোটিতে কোটিতে। তা আসবে পদ্ম ফুলের মতো গভীর পানিকে ভেদ করে সূর্যের আলোকে দেখতে, আজ কাল বা অনাগত ভবিষ্যতে। তারা আসবে তাদের পিতা মাতা, প্রিয় ভাই বোন, তাদের স্বজনদের রক্তের ঋণ শোধ করতে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে, আমাদের লাল সবুজের পতাকাকে বিশ্বের শীর্ষ চূড়ায় নিয়ে যেতে। সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
এবং মাননীয় অর্থমন্ত্রীকেও অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য করা হবে এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপন করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, 2018-2019 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2019-2020 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। অর্থ বিল 2019। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মোস্তফা কামালকে অর্থ বিল 2019 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। মাননীয় স্পিকার, আমি মহান জাতীয় সংসদে অর্থ বিল 2019 উত্থাপন করার অনুমতি চাচ্ছি। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি এখানে অর্থ বিল 2019 আমরা বাজেট বক্তৃতা শুনলাম। বাজেটের উপরে আজকে এখানে উত্থাপন হবে বাজেট। আমরা জানি বাজেট একটা অর্থ বিল, কিন্তু সব অর্থ বিলই কিন্তু বাজেট নয়। আপনি এখানে একটা ডাইরেকশন দিয়েছিলেন, যেই দিন এখানে আপনি প্রথম আসেন সেই ডাইরেকশনটা আমি একটু পড়ে শোনাতে চাই। আপনি বলেছিলেন যে অনুচ্ছেদ 87(1) প্রত্যেক অর্থবৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমোদিত আয় ব্যয় সম্মিলিত একটা বিবৃতি এই ভাগে বার্ষিক আর্থিক বিবৃতি নামে অভিহিত সংসদে উপস্থাপিত হইবে। এইটাই উপস্থাপিত হইবে আপনার নির্দেশ, এবং এই সংবিধানেও আছে। এবং মাননীয় সদস্য, আমার ওই বক্তব্যে আরো আছে এই অধিবেশনে একটি অর্থ বিল উত্থাপন করা হবে। হ্যাঁ, আপনি পুরোটুকু হয়তো পড়েন না, আমি পুরোটুকুই পড়েছি। আপনি অর্থ বিলটাকে আলাদা করেছেন। আপনি বলেছেন, তারপরে বলেছেন কার্যপ্রণালী বিধির 111 থেকে 129-এ বাজেটে মঞ্জুরি ছাঁটাই অর্থ বিল নির্দিষ্ট বিল সংক্রান্ত বিল উত্থাপিত হবে। এখানে কোনো ভুল নেই মাননীয় সদস্য। আরেকখানে বলেছেন এর পাশাপাশি অর্থ বিল সংসদে উত্থাপন ও সংসদে পাস হবে। সংসদে যদি অর্থ বিল আলাদাভাবে পাস হয়, তাহলে এই যে বার্ষিক আর্থিক বিবৃতি, এটা তো আপনার কনস্টিটিউশনে লেখা আছে। ওটা আপনি নির্দিষ্টকরণ বিলের সাথে হয়তো আপনি এটাকে কনফিউজ করছেন। আপনি কিভাবে বাৎসরিক এই বিলটা উত্থাপন করবেন, এইটা 87(1)-এ লেখা আছে। এখন যদি অন্য কিছু হয় আমার কিছু বলার নাই, এটা আমার অবজারভেশন। এই সংবিধান অনুযায়ী হচ্ছে মাননীয় সদস্য। আপনাকে ধন্যবাদ। জি, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে অর্থ বিল 2019 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি অর্থ বিল 2019 বিলটি আজকে উত্থাপিত হলে আমি মনে করি বাজেট আলোচনার সময় মাননীয় সংসদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার অনেক সুযোগ পাবেন। এই জন্য আমি মনে করি এই বিলটির উপরে আজকে কোনো সেটা আপনি শুধু বিলটি পাশের অনুমতি, জি উত্থাপন করছি, বিলটি উত্থাপন করুন। আচ্ছা, ঠিক আছে, ওকে, অলরাইট। উত্থাপন করছি অর্থবিল এত। মাননীয় স্পিকার, আমি আহমদ মোস্তফা কামাল, অর্থমন্ত্রী, সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ করুন এবং কতিপয় আইন সংশোধন করবে আইনত বিলটি অর্থ বিল 2019 এই মহান সংসদে উত্থাপনের উত্থাপন করলাম। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অর্থ বিল 2019 সংসদে উত্থাপিত হলো।
মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 2 আষাঢ় 1426 16 জুন 2019 রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।